আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সভাপতি জনাব অঞ্জন চৌধুরী, এখানে উপস্থিত আছেন প্রেস কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান বিচারপতি মিজানুল হক, উপস্থিত আছেন প্রধান তথ্য কমিশনার মুর্তজা আহমেদ, উপস্থিত আছেন এফবিসিসি এর সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন, উপস্থিত আছেন অ্যাক্টর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রী সাবেক তথ্য উপদেষ্টা জনাব সুলতান চৌধুরী, অ্যাক্টর অন্যতম ভাইস প্রেসিডেন্ট আরিফ হাসান সহ অ্যাক্টর সম্মানিত নেতৃবৃন্দ, কংগ্রেস কোম্পানির সম্মানিত চেয়ারম্যান উপস্থিত ছিলেন, তারা চলে গেছেন। সবার অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন এবং আজকে একটু বিশ্ব টেলিভিশন দিবসে আমি একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য আলোচনার দিকে কিন্তু চমৎকারভাবে বলেছেন যে গণমাধ্যমের মধ্যে সবচেয়ে যে মাধ্যমটি অত্যন্ত প্রমিনেন্ট এবং গণমাধ্যমে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে এবং অনেকের মধ্যে সেটি হচ্ছে টেলিভিশন। বাংলাদেশে আগে একটি টেলিভিশন ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রাইভেট টেলিভিশনে যাত্রা শুরু করেছিলেন পৃথিবীর মাধ্যমে। এরপর এটিএন বাংলা আত্মপ্রকাশ করে স্যাটেলাইট চ্যানেল হিসাবে তারপর চ্যানেল, এবং এরপরে আজকে একে একে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে সম্ভবত 34টি প্রাইভেট টেলিভিশন সম্প্রচারে আছে, আরও কয়েকটি সম্প্রচারে আসার প্রস্তুতি নিচ্ছে, 38টি লাইসেন্স দেওয়া আছে। এবং আজকে টেলিভিশন শিল্পের 6,000 সাংবাদিক কলাকুশলী ছাড়াও আমার ধারণা, যদি আমি ভুল না করি, সব মিলিয়ে লক্ষাধিক মানুষ এই শিল্পের সাথে যুক্ত। কারণ অনেকে কন্টেন্ট বানায়, সেটি বিক্রি করে, বিজ্ঞাপন বানায়, সেটি বিক্রি করে, এভাবে লক্ষাধিক মানুষ এই শিল্পের সাথে যুক্ত। এবং টেলিভিশন আজকে বাংলাদেশের যত হাউসহোল্ড আছে তার 50% বেশি হাউসহোল্ড, যদি আইবিসি বলেছেন 46%, অন্যান্য তথ্য মতে 50% বেশি হাউসহোল্ডে টেলিভিশন আছে। এবং সেই হিসাবে কত হাউসহোল্ড সেটি নিয়েও আবার মতভেদ আছে, সেটি কি 5 কোটি না 6 কোটি। নিঃসন্দেহে সেটি 5 কোটির কাছাকাছি, 2.5 কোটি থেকে 3 কোটি মানুষের ঘরে টেলিভিশন আছে। এবং প্রচণ্ড ব্যস্ত মানুষটিও দিনের একটি সময়ে একটু করে হলেও টেলিভিশন দেখে। আমার কথাই বলি, আমি অনেক ব্যস্ত থাকি। গতকাল চট্টগ্রামে সকালে গেছি, সকাল থেকেই কার্যক্রম শুরু হয়েছে। আমি যখন সব কাজ শেষ করে ঢুকি তখন 12টা 20 মিনিট। তখন চিন্তা করলাম যে এখন টেলিভিশন দেখি, খবরটা শুনি। 12:30 খবর শুনলাম, আবার 1টার খবর শুনলাম, তারপর আমার সোশ্যাল মিডিয়া চেক করলাম, তথ্যমন্ত্রী সব কিছু দেখতে হবে। তো অর্থাৎ আমিও দিনের বেলা, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে একটি সময় বেছে নিই টেলিভিশন দেখার, নতুন খবর শোনার, অন্য কিছু যে শোনার বা দেখার সুযোগ বেশি হয় তা নয়। এবং সারা দেশের সব মানুষের ক্ষেত্রেই এটি কম বেশি প্রযোজ্য। অনেকের ঘরে টেলিভিশন না থাকলেও দেখা যায় সে চায়ের দোকানে বসে টেলিভিশনের মধ্যে কোনো নাটক চলছে কিংবা সিনেমা চলছে, সেটি দেখছে বা খবর শুনছে। অর্থাৎ টেলিভিশন মানুষের প্রাত্যহিক জীবনের একটি অঙ্গ, একটি অংশ। সেজন্য এই টেলিভিশন শুধুমাত্র বিনোদন যে আজকে এই বিশ্ব টেলিভিশন দিবস, সেজন্য কথাগুলো বলার লোকটা সংগ্রহ করতে পারছি।
টেলিভিশন শুধু বিনোদন দিবে বা খবর পরিবেশন করবে তা না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের জীবনের উপর, এবং আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হন, মানুষের জীবনের উপর টেলিভিশনের একটা প্রভাব আছে। একটি বাচ্চা ছেলে টেলিভিশনে যে সিরিয়াল দেখে সেটি দেখে সে কিন্তু ড্রেস কেনার চেষ্টা করে, সে তার খেলাধুলার মধ্যে সেটি অঙ্গ হয় অনেক সময়। সে টেলিভিশনে যে আপনার মারামারি সিরিয়াল দেখে, সেই মারামারি দেখে সে নিজে সেই মারামারি প্র্যাকটিস করে। এটি বাস্তবতা। এটি বাচ্চার উপর অনেক বেশি প্রভাব, বয়স্কদের উপর একটু কম প্রভাব, আবার অনেক ক্ষেত্রে বয়স্কদের উপর অনেক অনেক ঘটনা অনুষ্ঠান সেটিও প্রভাব ফেলে। সুতরাং টেলিভিশন, পুরো টেলিভিশন শিল্পটা জীবন গঠনে ভূমিকা রাখে। টেলিভিশন জীবন গঠনে, সমাজ গঠনে, দেশ গঠনে এবং রাষ্ট্রকে লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্যে টেলিভিশন কাজ করবে। এটি হচ্ছে বিশ্ব টেলিভিশন দিবসে আমার প্রত্যাশা। এবং একটি টেলিভিশন যখন অনুষ্ঠানমালা সাজাবে তখন মাথায় রাখা প্রয়োজন বলে আমি মনে করি, অনেকেই রাখেন, সেটি হচ্ছে এই অনুষ্ঠান আসলে, এবং যে লাইসেন্স দেওয়া আছে সেই লাইসেন্সের শর্তের মধ্যেও আছে যে এই অনুষ্ঠান সমাজের উপর কী প্রভাব ফেলবে, এটি পজিটিভ নেগেটিভ কী প্রভাব ফেলবে সেটি মাথায় রাখার প্রয়োজন। কোনো একটি সংবাদ পরিবেশন করার সময় যে এই সংবাদ আসলে পরিবেশন করলে পরে এটি আপনারা নিজেরাই করেন, আবার অনেক সময় ভুলও যে হয় না তা নয়। এই সংবাদ কতটুকু আমার সমাজের উপর প্রভাব ফেলবে সেটি মাথায় রাখা। ইংল্যান্ডে আপনার আইসিইউর মধ্যে ঢুকে কোনো আইসিইউ রোগীকে দেখাতে দেয় না, হাসপাতালে ঢুকে কোনো মনুষ্য রোগীকে দেখাতে দেয় না। আমাদের দেশে কোনো জায়গায় আগুন জ্বললে সেটি আবার লাইভ টেলিকাস্ট হয়, কোনো জায়গায় আগুন জ্বলছে সেটি লাইভ টেলিকাস্ট হয়। এবং সেটি এবং কোনো জায়গায় কুয়ার মধ্যে কিংবা নালার মধ্যে গর্তের মধ্যে কোনো শিশু বা কিশোর পড়ে গেছে সেটিও লাইভ টেলিকাস্ট হয়। এবং সেটিতে কি পরিমাণ পুরো দেশ সেটার সাথে যুক্ত হয়ে যায়, পুরো দেশের ইমোশন সেটার সাথে যুক্ত হয়ে যায়। এগুলো মাথায় রাখা প্রয়োজন। শুধু টেলিভিশন শিল্পের কল্যাণ কিংবা এখানে অন্যান্য বিষয়গুলো আজকে খুব আলোচনা করছে, সেগুলো ধন্যবাদ। আমি নিজেও সেই আলোচনাগুলো চাচ্ছিলাম, কিন্তু এই বিষয়গুলো আলোচনা হয়নি। এগুলো আমি মনে করি এগুলো মাথায় রাখা প্রয়োজন যে এটি আমার সমাজে কি প্রভাব ফেলবে। সুতরাং আমি আজকে আশা করব যে আজকের পৃথিবীটা অত্যন্ত বস্তুবাদী হয়ে গেছে, পৃথিবীটা অত্যন্ত ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, মানুষ সব আত্মকেন্দ্রিক হয়ে গেছে, যন্ত্রের ব্যবহারের সাথে সাথে মানুষ সব যন্ত্র হয়ে গেছে, মানুষের মধ্যে মমত্ববোধ হারিয়ে গেছে, মানুষের মধ্যে মনুষ্যত্ব লোপ পাচ্ছে, মানুষের মধ্যে ভালোবাসা লোপ পাচ্ছে, মানুষ নিরন্তর ছুটে চলছে। মানুষ কার আগে কে দৌড়াবে? খাতির জন্য দৌড়াবে, অর্থের জন্য দৌড়াবে, প্রমোশনের জন্য দৌড়াবে, একে অপর এমনভাবে ছুটে চলে। সেই ছুটে চলতে গিয়ে মানুষ মা বাবার দিকে খেয়াল রাখছে না, মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। এটি মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এজন্য মানুষ যাতে মানুষ থাকে, মানুষের মানবিকতা যাতে লোপ না পায়, মানুষের মধ্যে যাতে মমত্ববোধ থাকে, সেগুলো আমরা টেলিভিশনের মাধ্যমে সমাজকে মনে করিয়ে দিতে পারি, সমাজকে সঠিকভাবে প্রভাবিত করে। আর আজকে আমাদের উন্নয়নশীল দেশে আমরা দেখি অন্ধের মতো উন্নত দেশগুলোকে অনুসরণ করে, যেটি সমীচীন নয়। কারণ উন্নত দেশের সব কিছু ভালো। আমি মনে করি আমাদের যে সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, এগুলোর ক্ষেত্রে আমরা উন্নত দেশের চেয়ে অনেক উন্নত। দেশে একটা অ্যাক্সিডেন্ট হয়, পাশ দিয়ে শত শত গাড়ি চলে যায়, কেউ সেদিকে ফিরে তাকায় না। আবার আমাদের দেশে কোনো জায়গায় মারামারি হয়, আমরা ফেসবুকে লাইভ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই, আবার কেউ ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটি আবার প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে যায়, তাকে রক্ষা করার জন্য যায়। চট্টগ্রামে গতকাল কিংবা পরশু একজনকে কোপাচ্ছে, কেউ এগিয়ে আসে। এগুলো সমাজের জন্য খারাপ।
আশিকটা অনেক আমি ভিডিও করেছে, ভিডিও যদি না করলে তো এটা সোশ্যাল মিডিয়া আসতো। এই যে আমি সেজন্য বলছি আজকে এই টেলিভিশনে অনুষ্ঠান করার ক্ষেত্রে, যেমন আগে বাংলাদেশ টেলিভিশনে বিজ্ঞান জিজ্ঞাসা একটি প্রোগ্রাম আমরা আবার চালু করতে পারি। বাংলাদেশ টেলিভিশনে নতুন করে প্রোগ্রাম যেটি বন্ধ আজকে বহু বছর পর আমি আবার চালু করার নির্দেশনা। আজকে বড় বড় শিল্পী যারা আছে এদের বেশিরভাগের আবির্ভাব 40-এর কোটায় যাদের বয়স, নতুন করে আজকে অনেকগুলো টেলিভিশনে আপনার ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম হচ্ছে এবং অনেকগুলো প্রোগ্রাম প্রতিযোগিতামূলক ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম, সেখান থেকে অনেক শিল্পী বেরিয়ে এসছে এবং সেই শিল্পীরা আজকে বাংলাদেশে ভালো শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ যেই টেলিভিশনগুলো এই কাজটি করেছে তারা আমাদের দেশকে অনেকগুলো শিল্পী উপহার দিয়েছে। তো এই ক্ষেত্রে অনেক অবদান রেখেছে শিল্প টেলিভিশন, বাংলাদেশের টেলিভিশন। এখন যেটি দরকার সেটি হচ্ছে মানুষের মধ্যে মমত্ববোধ হারিয়ে যাচ্ছে, বিবেক হারিয়ে যাচ্ছে, পিতামাতার প্রতি মানুষ খবর রাখছে না, পশ্চিমের অন্ধকার। আমি সবসময় বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে। আমার এলাকায় অনেকে আমাকে বলেছে বৃদ্ধাশ্রম করার জন্য। আমি বললাম যে না, বৃদ্ধাশ্রম আমি হয়তো আমার ধারণাটা ভুল, অনেককে বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে দিতে হয়, কিন্তু বৃদ্ধাশ্রম হলে পরে দেশে যদি অনেক বৃদ্ধাশ্রম হয়ে যায় তখন যখন প্রভিশন থাকবে সবাই বাবা মাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে। এখন অন্তত বাবা মার হাতে থাকে, ঝগড়াঝাটি করে হলো। এই জন্য আমি সবসময় ব্যক্তিগতভাবে এরকম যথেচ্ছভাবে বৃদ্ধাশ্রম করা বিপদ। আমি এই জন্য আজকে অনুরোধ জানাবো যে আমি সমস্যাগুলোতে পরে আসছি, আমি নোট নিয়েছি, সমস্যাগুলোতে পরে আসছি। আমি এই জন্য আজকে বিশ্ব টেলিভিশন দিবস অনুরোধ জানাবো এই টেলিভিশনের লাইসেন্সগুলো মাননীয় প্রধানমন্ত্রী একজন একজন করে দিয়েছে, কোনো টেন্ডারের মাধ্যমে কেউ পায় না। মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে উপযুক্ত মনে করেছেন তাদের হাতে টেলিভিশন কেন দিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন তার কাছে টেলিভিশন লাইসেন্সটা গেলে পরে দেশ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, সাংবাদিকরা উপকৃত হবে এবং একই সাথে দেশ গঠনে তিনি অবদান রাখতে সক্ষম হবেন, সমাজ গঠনে অবদান রাখতে সক্ষম হবেন। বিশ্ব টেলিভিশন দিবসের আয়োজিত আজকের আলোচনায় আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমরা সবাই মিলে এই টেলিভিশন শিল্পকে সমাজ গঠনে, ব্যক্তি জীবন গঠনে এবং আমাদের নতুন প্রজন্মকে প্রত্যয়ী করার ক্ষেত্রে দেশাত্মবোধ, মমত্ববোধ, মূল্যবোধের এবং মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ, মমত্ববোধের সমৃদ্ধ একটি নতুন প্রজন্ম গঠনে আমরা এই টেলিভিশন শিল্পকে কাজে লাগাতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করি। এবং এই টেলিভিশন শিল্পে অনেক সমস্যা ছিল, অনেক সমস্যার সমাধান হয়েছে, এখন অনেক সমস্যা আছে। আমি এখন সমস্যাগুলোতে আসছি। আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেওয়ার আগে থেকেই আমি অনেক সমস্যা সম্পর্কে জানতাম। বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে কাজ করতে গিয়ে সাংবাদিকদের সাথে আমার নিয়মিত উঠা বসা, টেলিভিশন মালিকদের সাথেও আমার নানা সময় কথোপকথন হয়েছে, যে কারণে অনেক সমস্যা সম্পর্কে এই টিএমপির অপকারিতা কি সেটি আমি আগেই জানতাম এবং অনেকে মনে করেছে যেটি কখনো করা সম্ভব হবে। আমি প্রথমত যেখান থেকে আপত্তি আসতে পারে বলে ধারণা করেছি সে সমস্ত জায়গায় কথা বলে আমি 1 বছর ধরে চেষ্টা করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের সাথে যখনই বৈঠক করেছি, টেলিভিশনে কথা বলেছি, আমি অপিনিয়ন বিল্ড আপ করার জন্য এই কথাগুলো বলে এসেছি, পাবলিক অপিনিয়ন বিল্ড আপ করা। যখন কোনো পদক্ষেপের পক্ষে পাবলিক অপিনিয়ন থাকে তখন সপ্তাহদেশী মহল চেষ্টা করেও কিছু করতে পারে না, যেটি এবার ক্লিনফেডের ক্ষেত্রে হয়েছে। পাবলিক অপিনিয়ন যেহেতু এটার পক্ষে, সেজন্য এই আপনার যারা সবসময় এটি করার বিপক্ষে অবস্থান নিত, সরকারকে জিম্মি করার চেষ্টা করত, তারা বরং অপরাধীর ভূমিকায় অবতীর্ণ, মানুষের কাছে অপরাধী হয়ে গেছে। তাদের বক্তব্য বাইরে যে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা এই কাজে সহায়তা করেছে এবং অন্যান্য যে সমস্ত জায়গা থেকে
আপত্তি পার্শ্ববর্তী দেশ সব জায়গায় আলোচনা করে আপনাদের সাথে আলোচনা করে টাইম ফ্রেম নির্ধারণ করে দিয়ে অনেক আগে থেকে টাইম ফ্রেম নির্ধারণ করে দিয়ে করা। তো বাংলাদেশের আইন হচ্ছে বিদেশি যে কোনো চ্যানেল আমাদের আকাশ উন্মুক্ত, বিদেশি যে কোনো চ্যানেল আমাদের দেশে সম্প্রচার করতে পারে, তবে তাকে আইন অনুযায়ী ফিট করে আমাদের দেশে ফিডটা পাঠাতে পারে। আমি এখন কোনো তৎপরতা দেখতে পাচ্ছি বাংলাদেশের কেউ বিদেশি চ্যানেলগুলো ডার্টি ফিড পাঠাবে আর সেটি বাংলাদেশের হয়ে ক্লিন ফিট করে দিলে এই দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে। এই দায়িত্ব কারণ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। দিস ইজ নট আওয়ার ডিউটি। বাংলাদেশের আইন অনুযায়ী এই ক্লিন ফিট করেই পাঠানো হচ্ছে বিদেশি চ্যানেলগুলোর দায়িত্ব। তারা নেপালে পাঠায়, শ্রীলঙ্কায় পাঠায়, বাজার যেখানে অনেক ছোট, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠায়, সেখানেও বাজার অনেক ছোট। আমাদের দেশে পাঠাবে না আর আমরা দায়িত্ব নিয়ে ক্লিন করে দিব, এই দায়িত্ব তো কারণ করার প্রয়োজন আছে বলে আমি আশা করবো একটু আমার সাথে এই বক্তব্য। এবং আমরা টেলিভিশনের ক্রম ছিল না, সেই ক্রম আমরা নির্ধারণ করে এটি মানা হয়। এবং অনেক ক্ষেত্রে ক্যামেরা ভোটাররা নিজেরাই স্থানীয় টেলিভিশন হিসাবে কাজ করে, নিজেরাই প্রোগ্রাম, নিজেরাই বিজ্ঞাপন, তো সেগুলো বন্ধ করা হয়েছে। আমরা আমাদের তথ্য মন্ত্রণালয়ে একজন এডিশনাল সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি দেখভাল করার জন্য। যখনই এই ধরনের বিষয় আমাদের নজরে আসবে বা আপনারা আনবেন, অন্য কেউ আসবে, সেখানে আমরা আইনত ব্যবস্থা করব। সেই সিদ্ধান্ত স্ট্যান্ডিং অর্ডার আমাদের দেওয়া আছে। সুতরাং এই ক্ষেত্রে পুরোপুরি শৃঙ্খলা ৯৯% বেশি শৃঙ্খলা স্থাপিত হয়েছে বলে আমি মনে করি। এবং এছাড়াও বিদেশি শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন বানানো হয়। এটা বাচ্চা ছেলের বিজ্ঞাপন, লেমন সুস খাবে, চকলেট বা লেমন সুস, এটার মধ্যে পার্থক্য আছে। খাবে চকলেট আর লেমন সুস এক জিনিস নয়, সেইটা বিজ্ঞাপনও বাচ্চা ছেলেকে দিয়ে বানাতে হবে। এটার কি কারণ বিদেশি বাচ্চা ছেলেকে দিয়ে বানাতে, এটার কি কারণ আমি বলবো আবার মাথায় আসে। সেজন্য আমরা যারা অ্যাড বানাই তাদের সাথে বসেছি। তো আমরা ওটা থেকে প্রজ্ঞাপন দেওয়া আছে যে যারা এরকম বানাবে প্রতি শিল্পী কিছু ২ লক্ষ টাকা সরকারি পোশাকারে জমা। তবে আমাদের দেশের এক ফার্মগুলোকে ধন্যবাদ জানাই, তারা বলেন যে টাকার উপর একটু বেশি করলে ভালো, কারণ অনেক শিল্পীকে দিতে হয় ২০ লক্ষ টাকা, সেক্ষেত্রে সে ২ লক্ষ টাকা দিয়ে যেতে পারে। সেজন্য আমরা ক্রমান্বয়ে করবো। আমি আশা করি এতে আমাদের শিল্পীরা উপকৃত হবে। এবং আজকে যে ক্লিন ফিট হওয়ার কারণে এই টেলিভিশন শিল্প যে ৫০০ কোটি টাকা বা ৭০০ কোটি টাকার বিজ্ঞাপন হারাতো, সেই বিজ্ঞাপন এখন টেলিভিশনগুলো পাওয়া শুরু করেছে। আমি যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি তাদেরকে সিদ্ধান্ত নিয়েছি, আলোচনা করেছি মন্ত্রণালয়ে, তাদেরকেও আমরা ডাকবো। তারা যেন বিজ্ঞাপন তারা ক্ষতি করে, বিজ্ঞাপনকে কী বানায় সেটি পার্শ্ববর্তী দেশ ভারতে এবং আমাদের একটি দেশে বাংলা ডাবিং করে সেটি চালায়। পাকিস্তানে কিন্তু চালাতে দেয়। আমি পাকিস্তানের টেলিভিশনে দেখি ওখানে কি চালায় দেখাতে হবে। লাক্সের বিজ্ঞাপনে কি একই অ্যাড যাচ্ছে কিনা, একই অ্যাড যায় না পাকিস্তানে দেখাতে দেয় না। আমাদের দেশের বিজ্ঞাপন শিল্প, আমাদের ছেলেমেয়েরা কি দেখতেও অসুস্থ নাকি আমাদের ছেলেমেয়েরা আনস্মার্ট? আমাদের ছেলেমেয়েরা দেখতেও শুদ্ধ, বিশ্বমানের অনেকেই, এবং আমাদের ছেলেমেয়েরা স্মার্ট। আমাদের অনেক বিজ্ঞাপনী সংস্থাও অত্যন্ত ভালো বিজ্ঞাপন বানায়। অনেকগুলো বিজ্ঞাপন মানুষকে ভাবায়, অনেকগুলো বিজ্ঞাপন মানুষকে কাঁদায়, এরকম অনেক বিজ্ঞাপন আছে। তো সুতরাং এই বিদেশি বিজ্ঞাপন সেটিকে আমরা ডাবিং করে এখানে প্রচার করা, সেটিও আমরা বন্ধ করার জন্য আমরা মন্ত্রণালয়ে আলোচনা করছি, সেটিও বন্ধ করা হবে। আর যখন ডিজিটালাইজ হবে ডেভেলপারিং সিস্টেম ডিজিটালাইজ করতে একদিনেই চট্টগ্রামে হয়ে যাবে না, সেটি করতে সময় লাগবে। সেজন্য আমরা স্ল্যাব করে দিয়েছি ঢাকা চট্টগ্রামের প্রথম, এরপরে মেট্রোপলিটন শহর, জেলা শহর, বিভাগীয় শহরগুলো দেখা, তারপর অন্যান্য শহরগুলো দেখা, সেটি আমরা
নির্ধারণ করে দিয়েছেন। আমি একটু এই ক্ষেত্রে আমার সাথে তিনি সহযোগিতা করছেন। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাই এই ক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা চান এবং এই প্রচারণা চালানো প্রয়োজন, কারণ মানুষ প্রত্যেককে সেটা বক্স দিতে হবে। আর এই ক্ষেত্রে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট, জনগণের উপর যাতে কোনোভাবেই অযাচিতভাবে বেশি টাকার সেট অফ বক্স বিক্রি করা না হয় সেটা আমরা মন্তব্য করি। যেটি ন্যায্য সেটি করতে হবে এবং এটাতে ভালোভাবে করতে আমরা দিব। তো আমি আশা করি যে আমরা ধীরে ধীরে এই কেবল অপারেটিং সিস্টেমটাকে ডিজিটালাইজ করতে পারলে পরে তখন পে চ্যানেল হিসাবে যে কেউ আত্মপ্রকাশ করতে পারে, কে পে চ্যানেল হবে সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। সুতরাং যখন ডিজিটালাইজ হয়ে যাবে তখন পে চ্যানেল হিসাবে আত্মপ্রকাশ করা যে কোনো জায়গায় করতে পারে। আপনারা জানেন যে বাংলাদেশে টেলিভিশন রেটিং টিআরপি সেটি একটি সংস্থা করত, একটি প্রতিষ্ঠান, সেটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান। তো আমরা অন্যান্য দেশের কীভাবে করা হয়, বিশেষ করে ভারতে কীভাবে করা হয়, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটা সিদ্ধান্তে এসেছি এবং ইতিমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পক্ষ থেকে বলা হয়েছে, যেটি এক নেতৃবৃন্দ এটির সাথে একমত বলে আমাকে জানিয়েছেন, সেটি হচ্ছে তাদের পক্ষে এটি করা সম্ভব। তো তারা আবেদন করলে আমরা তাদের আবেদনের বিবেচনা করে দেবো। আরও কয়েকটি আবেদন আছে যেটি আমাদের কাছে যৌক্তিক এবং ভালো মনে হবে, সেটি আমরা। সুতরাং এখানেও একটি শৃঙ্খলা খুব সহসা আমরা প্রতিষ্ঠা করি। তাহলে ওই যে টেলিভিশন রেটিং করার জন্য দেখা যায় একটা টেলিভিশন কেউ দেখে না, বলে আমার রেটিং তো 4 নাম্বার। আমাকেই বলে যে আমার রেটিং 4 নাম্বার, তাহলে তোমার সাথে কেউ দেখে না, বলে না দেখে আমাদের গ্রামে। তো এরকম অনেক ঘটনা আছে। সুতরাং এখানে একটি স্বচ্ছতা দরকার, সেই স্বচ্ছতাও আমরা প্রতিষ্ঠা করি। আর সম্প্রচার জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে গণমাধ্যম কর্মী আইন প্রণয়ন তো এককভাবে একটি মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল না। আইন প্রণয়ন একটি জটিল প্রক্রিয়া, এটি চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা আশা করছি খুব সহসা পার্লামেন্টে এটি পৌঁছাতে পারবে গণমাধ্যম কর্মী, এবং এটি ভুলে পড়ে তাহলে গণমাধ্যমের সাথে যারা সংশ্লিষ্ট, অর্থাৎ টেলিভিশনের সাথে যারা সংশ্লিষ্ট, সম্প্রচার মাধ্যমের সাথে যারা সংশ্লিষ্ট, তাদের আইনি সুরক্ষা প্রতিষ্ঠা করা সম্ভব। আর সম্প্রচার আইন সেটিও অনেক দূরে গিয়েছে এবং সম্প্রচার আইন এখন আইন মন্ত্রণালয়ে আছে, তারা কাজ করছে এবং তারা কাজ সমাধান করলে সেটি আমাদের মন্ত্রণালয়ে আমরা পার্লামেন্টে পাঠাতে পারবো বলে আশা করছি। তবে গণমাধ্যম কর্মী আইনটি আগেই পাবো। আমার মনে হয় আমি সব কথাগুলো কভার করেছি। একটি কথা যেটা টিভিসিও আশিক রহমান বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে বিভিন্ন টেলিফোন কোম্পানিগুলো তারা এন্টারটেইনমেন্ট কন্টেন্ট তৈরি করে সেগুলো আবার একটা ইউটিউব চ্যানেল হিসাবে তারা সেগুলো চালাচ্ছে, তাদেরকে সেই লাইসেন্স দেওয়া হয়। আমি সেই জন্যে বিটিআরসি এবং টেলিকম মিনিস্ট্রিকে আমরা বেশ কয়েকবার চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর তাদের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে, কিন্তু তারা কী ধরনের কোনো একটা অনুমতি আছে যেটা নিয়ে অনেক অ্যাম্বিগুইটি আছে, যেটি ভেগ এবং এটির মধ্যে স্পষ্টতা নয়, অস্পষ্টতা, যেটার ভিত্তিতে করে বলে আমাকে বিটিআরসির পক্ষ থেকে বলা হয়। তো আমি আজকে যেহেতু বিষয়টি আলোচনা হয়েছে, এটি আলোচনা হওয়ার প্রয়োজন ছিল, আমি একটুকে অনুরোধ জানাবো আপনারা অফিসিয়ালি একটি চিঠি তথ্য মন্ত্রণালয়ে দেবেন, যেই চিঠির কপি টেলিকম মিনিস্ট্রি এবং বিটিআরসিতে যাবে, যাতে এগুলো বন্ধ হয়। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কেউ কিছু করবে সেটি হতে পারে, এটা কেউ করে থাকে। এবং আমি যতটুকু দেখেছি বিষয়টা, এখানে বিরাট একটা অ্যাম্বিগুইটি আছে এবং সেটির সুযোগ দিয়ে এগুলো করা হচ্ছে। সুতরাং এই অ্যাম্বিগুইটিও দূর করতে হবে এবং লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কেউ কিছু অন্য কিছু অন্য শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে, সেটি সোশ্যাল মিডিয়ার কারণ, সোশ্যাল মিডিয়ার কারণ। সুতরাং এগুলো বহুদিন ধরে আলোচনা হচ্ছে
এখানে যারা সার্ভিস প্রোভাইডার তাদের দায়িত্ব আছে, যদিও বিষয়টা আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এবং এই নিয়ে সরকার কিন্তু কাজ করছে। তাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আইডি কার্ড ছাড়া যাতে কেউ ফেসবুক খুলতে না পারে, এই ধরনের কমিউনিকেট করা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ সেটি শুনতে চায় না। তার আগে ট্যাক্স ভ্যাট কোনোটাই দিত না, এখন দেওয়া শুরু করেছে, আস্তে আস্তে নিয়ম নীতির মধ্যে আসছে। এবং অস্ট্রেলিয়া সহ, আমি চায়না কিংবা দুবাইয়ের উদাহরণ দিতে চাই না, কিন্তু উন্নত দেশের উদাহরণ তো আমরা অনুসরণ করতেই পারি। অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে, এমনকি সিঙ্গাপুরে, অনেক দেশে এই সোশ্যাল মিডিয়ার যে ক্ষতিকর প্রভাবগুলো সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য, এমনকি ইউকে, আমি ইউকের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির যে চেয়ার তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত, তার সাথে কথা বলেছি। আমি তাকে জিজ্ঞেস করেছি যে তোমরা কীভাবে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। তখন বললো যে কেউ যদি আইডেন্টিটি হাইড করে কেউ কোনো পোস্ট দেয় তাকে ধরা পড়ে, কিংবা কেউ বিদেশ থেকে যদি পোস্ট দেয় তাহলে তাকে ধরা পড়ে। সেই ক্ষেত্রে তোমরা কী করো? তখন সে বললো আমরা সার্ভিস প্রোভাইডার। পত্রিকায় যদি একটি ভুল সংবাদ যায়, পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কোনো কিছু করা হয় তাহলে সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষকেই দায়ী নয়? অবশ্যই দায়ী।